গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার বহর। প্রথমবার আসামি হলেন রেহানা পুতুল ও জয়। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর। 5 দিনের রিমান্ডে সাবেক উপমন্ত্রী জয়। হাসিনাকে আশ্রয় দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ভারত, অভিযোগ মির্জা ফখরুলের। স্বাধীনতা নস্যাতে তৎপর অপশক্তি বললেন তারেক। এবং পরীক্ষার্থীদের দাবির মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল করল সরকার। ফলাফল নির্ধারণের পদ্ধতি জানানো হবে পরে। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। আন্দোলনে ছাত্র জনতা হত্যার দায়ে একের পর এক মামলা হচ্ছে আদালতে। মঙ্গলবার মামলা হয়েছে 9টি, যার 7টিতেই প্রধান আসামি হয়েছেন সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রথমবার হত্যা মামলার আসামি হয়েছেন শেখ রেহানা, সাইমা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়। আছেন আওয়ামী লীগের শরিক 14 দলের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা। ভুক্তভোগীদের অভিযোগ, শেখ হাসিনার নির্দেশে সারা দেশে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়। এসব অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আরো জানাচ্ছেন মাইনুদ্দিন আরিফ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা। প্রতিদিন আদালতে ভিড় করছেন আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গণহত্যার নির্দেশ দেওয়ায় শেখ হাসিনা সহ আসামিদের ফাঁসি দাবি করেন তারা। আমার ছেলের হত্যার সর্বোচ্চ শাস্তি যেটা, সেই শাস্তিটা যাতে আমি দেখতে মরে যেতে পারি। বিচার চাই শেখ হাসিনার নেতৃত্বে। তারা মাঠে নামিয়া আমার ছেলে কি দোষ করছে, কি অপরাধ, আমি একদম নিষ্কার চালক, 16 বছর বয়স আমার ছেলের, আজ যে আমার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলের হাতে ধরে চেঁচাইছে, ফারাইছে, ফারাই একটা গুল্লি করছে হেন্দে গুল্লি করছে, হের আবার দিল সরে, আবারও লাথি মেরে আবার একটা ফিট পাশে গুল্লি করছে। মঙ্গলবার মামলা হয়েছে 9টি, যার 7টিতেই প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। হত্যা মামলার আসামির তালিকায় শেখ হাসিনার সঙ্গে প্রথমবার নাম এসেছে তার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যাত্রাবাড়ি এলাকার ফল ব্যবসায়ী ফরিদ শেখ হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে। 21 আসামির মধ্যে আছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল্লাহ কিনু, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও। 302, 201 অ্যাকশন এবং 34 বাংলাদেশ দণ্ডবিধি দ্বারায় এখানে হচ্ছে যে আমরা এখানে উল্লেখ করেছি, বাদী এখানে উল্লেখ করেছেন 1 থেকে 20 নং আসামির নির্দেশে পরিকল্পনায় অন্যান্য আসামিরা অপর আসামিরা বিশেষ করে 23 নম্বর এবং 37 নম্বর আসামি গুলি করেছেন। যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে তাদের গুলিতে সে নিহত হয়েছে। এখানে পুলিশ গুলি করেছেন এবং সাধারণ এখানে যারা সরকারি দলের ক্যাডার তারাও গুলি করেছেন, তাদের গুলিতে সে নিহত হয়েছে। আমরা সেটা এখানে বাদী তার আরজিতে সেটা উল্লেখ করেছেন। মোহাম্মদপুরে 5 আগস্ট পুলিশের গুলিতে গার্মেন্টস কর্মী সোহেল রানা নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ তাপস সহ 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া কিশোর ওমর ফারুক হত্যা মামলাতেও প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। কবিরদুল সরকারি কলেজের শিক্ষার্থী হত্যা মামলায় আসামি শেখ হাসিনা সহ 49 জন। এছাড়া সাভারের জাহিদুল ইসলাম সাগর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যাত্রাবাড়ি, সূত্রাপুর, আদাবর, আশুলিয়া সহ সংশ্লিষ্ট থানাকে মামলা এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, বেনজির আহমেদ এবং র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন পর্যন্ত মৃত্যুবরণকারীদের পরিবারের করা হত্যা মামলায় একে একে আসামি করা হচ্ছে স্বৈরশাসক শেখ হাসিনাকে। এছাড়া শেখ রেহানা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ আরো অনেককেই আসামি করে মামলা করা হচ্ছে। মঙ্গলবার বগুড়া, নারায়ণগঞ্জ, রংপুর, জয়পুরহাটে হয় এসব মামলা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সারা দেশে ছাত্র জনতার আন্দোলন দমনে শিক্ষার্থী, রিকশা চালক, পথচারী, শিক্ষক সহ সব হত্যাকাণ্ডে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হচ্ছে। গেল 4 আগস্ট বগুড়ায় রিকশা চালক কমর উদ্দিন বাঙ্গি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 82 জনের নামে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী তহমিনা বেগম। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে 300 জন।
রংপুরে রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহেনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের স্ত্রী জিতু বেগমের করা এ মামলায় অজ্ঞাত 300 জনকেও আসামি করা হয়েছে। আজকে বিচার চাই যে আমার স্বামী কেন নির্ভয়ে হত্যা করলো, কি কারণ, কি দোষ ছিল তার। এই হায়নার সরকার এইভাবে মানুষকে হত্যা করেছে, সেই কারণে আজকে এই বাদী এই হত্যার বিচারের দাবিতে মাননীয় চিফ মেট্রোপলিটন আদালতে এসেছে এবং মামলা দায়ের করেছে। আন্দোলনে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিক জনি হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরেকটি মামলা হয়েছে। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, শামীম ওসমান সহ 187 জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা করেন নিহতের বাবা ইয়ামিন মিয়া। আন্দোলনে জয়পুরহাটে অটোরিকশা চালক মেহেদি হাসানের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ 217 জনের নামে আদালতে মামলা করে নিহতের স্ত্রী জেসমিন আক্তার। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের আইনজীবী গাজী MS তামিম এ আবেদন করেন। এতে বলা হয়, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী, MP, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, DMP কমিশনার সহ 19 জনের যোগসাজশে এ গণহত্যা সংগঠিত হয়। একই সাথে 71 টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গণহত্যার সহযোগী ছিলেন বলে উল্লেখ করা হয়। এছাড়া গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ডক্টর ইমরান H সরকারকেও অভিযুক্ত করা হয়েছে। 5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয় সেই আবেদন আমরা করেছি। সেখানে আমরা 19 জন আসামি করেছি। তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের IGP, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন DMP কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং আপনারা জেনে থাকবেন, এই প্রথম আমি তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল। এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার মামলায় দীপুমণিকে 4 দিন ও আরিফ খান জয়কে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে পুলিশের কড়া পাহারায় তাদের আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবী ও ভুক্তভোগীরা। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে বিস্তারিত। মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে গত 13 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। ঢাকার CMM আদালত অভিযোগ এজাহার হিসাবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার 7 দিন পর সোমবার রাতে গ্রেফতার করা হয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ও সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। মঙ্গলবার বিকেলে কড়া পাহারায় তাদের নেওয়া হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতের হাজতখানায় কিছুক্ষণ রাখার পর তোলা হয় এজলাস কক্ষে। এ সময় আদালত পাড়ায় বিক্ষোভ করেন আইনজীবী ও ভুক্তভোগীরা। এই শরীফার তত্ত্ব, ট্যাগ তত্ত্ব, মানে হাসের তত্ত্ব বুঝিয়ে শুধু কোমলমতি ছাত্রছাত্রীদের সে এতদিন ঘুম পাড়িয়ে রেখেছিল। যেগুলো অপরাধীকে আমরা সবাইকে আইনে পুরো শাস্তিমূলক আমাদের বিচার কার্যকর করতে হবে। সারা দেশের মানুষের তারা নির্বিচারে যেভাবে হত্যা করছে, তাদেরকে বিচারিকভাবে এইভাবে ঠিক যত মানুষকে হত্যা করছে তাদেরকে ওই অনুযায়ী বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত। হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত রিমান্ড শুনানি শেষে দীপুমণিকে 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবু সাইদ নামে মুদি দোকানদার যিনি এই হত্যার শিকার হয়েছেন, সরাসরি এই মামলায় ওনাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে এবং ওনারা যে হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটি বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা হয়েছে। আদালতের প্রেক্ষিতে বলেছেন যে প্রাথমিকভাবে যেহেতু সত্যতা পাওয়া গিয়েছে, মহিলা একজন আসামি হওয়ার কারণে ডক্টর দীপুমণিকে 4 দিনের রিমান্ড এবং বিজ্ঞ আদালত আরিফ খান জয় যিনি অপর আসামি ওনার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছেন। মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় 1 নম্বর আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 2 নম্বর আসামি ওবায়দুল কাদেরকে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।
দেশ ও জনগণ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করেনি ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জঞ্জাল সরিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির দুই নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে ডাক্তার জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার যেন আর ফিরতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। বলেন, বিচার হবে প্রতিটি অন্যায় অবিচারের। একবার 90 পতন হয়েছিল, জাতি শিক্ষা নেয় নাই, আর আজকে 2024-এর 5ই আগস্ট যে পতন হয়েছে, গত 860 বৎসর পরে লক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে। কাজ এইটির পুনরাবৃত্তি বাংলার মাটিতে যাতে আর না হয় সেই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি এড়াতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানান মেজর হাফিজ। বলেন, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে সেনাবাহিনী সহ সব বাহিনী। এইসব বাহিনী যারা জনগণের অর্থে প্রতিপালিত, যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে, তারা সবসময় এদেশের জনগণের সাথে থাকবে, কোনো ধরনের স্বৈরাচারকে ভবিষ্যতে কোনো স্থান দেবে না। সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অভিযোগ করেন, ভারতে বসে বিপ্লবকে নস্যাতে চক্রান্ত করছেন শেখ হাসিনা। দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। বলেন, জঞ্জাল সরাতে সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার। প্রশ্নের জবাবে দ্রুতই পতিত সরকারের বিরুদ্ধে দায়ের করা সব মামলার বিচার কাজ অন্তর্বর্তী সরকার শুরু করবে বলেও আশা জানান বিএনপি মহাসচিব। 11 দিনে ওরা যা কাজ করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার কাজ, এবং দে আর সেটলিং ডাউন, দে উইল ডেফিনেটলি ডু। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করতে বিতাড়িত অপশক্তি এখনো চক্রান্ত করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থানের লক্ষ্য সুসংহত করতে গণবিরোধী শক্তির বিচার ও জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি বলেও দাবি তার। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার হচ্ছে না। পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ফলাফল কিভাবে নির্ধারণ হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফা এইচএসসি সমমান পরীক্ষা স্থগিত করা হয়, পেছানো হয় কয়েক ধাপে। মঙ্গলবার সকালে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক জরুরি সভায় 11 সেপ্টেম্বর পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়। এর মাঝেই দুপুরে সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসি শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, এরই মধ্যে যে কয়টি বিষয় পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই ফল প্রকাশ করতে হবে। যে
যে 7টা পরীক্ষা দিয়েছি সেই 7টা পরীক্ষার ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্টটা যাতে পাবলিশ করা হয় খুব দ্রুত সময়ের ভিতরে। আমাদের অ্যাডমিশন তো সময় চলে যেতেছে, আমাদের 4-5 মাসের সময় থাকার কথা, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বন্ধু বান্ধব সহপাঠী অনেকে আহত, গুরুতর আহত, তারা পরীক্ষার হলে বসার মতো পজিশনেই নাই। আমাদের দাবি হচ্ছে আমাদের যে 7টা পরীক্ষা হয়েছে ওই 7টা পরীক্ষা সহ মানে আর হচ্ছে 7টা পরীক্ষার মূল্যায়ন করতে হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রীর সামনে বিক্ষোভ শুরু করলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শিক্ষা সচিবের সাথে বৈঠক করেন। পরে কথা বলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জানান অনেক পরীক্ষার্থী আহত, চিকিৎসাধীন আছে, তাই অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। আমাদের অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন, কিছু পরীক্ষার্থী আমাদের শহীদ হয়েছেন, আমাদের একটা পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। গেল 30 জুন চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষা শুরু হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে এমন সমর্থন জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে বলা হয়েছে জাতিসংঘ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। গেল 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসার পরই বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা থেকে আসছে শুভেচ্ছা বার্তা। মার্কিন পররাষ্ট্র দপ্তরও এই সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। এরই ধারাবাহিকতায় এবার ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুযোগ পেলে যে কোনো সমর্থন দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গেল 16 আগস্টে পাঠানো সেই চিঠিতে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে পাঠানো গুতেরেসের চিঠিটি সোমবার রাতে শেয়ার করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চিঠিতে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানানো হয়েছে। যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের বাক স্বাধীনতার পথ প্রশস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন গুতেরেস। রোহিঙ্গা শরণার্থীর বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতের দিল্লিতে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া সরকার পতনের 1 দফা আন্দোলনের আগে পরে সহিংসতায় অন্তত 650 জন নিহত হন। এমনই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়া হবে। প্রয়োজনে দেশের বাইরে নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান। মঙ্গলবার জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ খবর শেষে একথা বলেন তিনি। এদিকে নিহত ও আহতদের সব ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে বলেও ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মঙ্গলবার দুপুর 3টায় জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে আসেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় ঘুরে ঘুরে বিস্তারিত খোঁজ নেন আহতদের। জানান, আন্দোলনে গুরুতর আহত হয়ে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও 26 জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান উপদেষ্টা। এ সময় আহত রোগীদের উন্নত চিকিৎসায় প্রয়োজনে দেশের বাইরে নেওয়া হবে বলে জানান আফম খালিদ হোসেন। যারা আহত তাদের চিকিৎসার ব্যয়ভার ওনারা বহন করবেন এবং প্রয়োজনে বিদেশে পাঠানোর যদি প্রয়োজন পড়ে ডাক্তারদের বিশেষজ্ঞদের পরামর্শে এটাও বাংলাদেশ গভর্নমেন্ট বাইরে পাঠানোর জন্য প্রস্তুত আছে এবং আলহামদুলিল্লাহ রোগীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। 2-1 রোগী একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে, তারাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং এবং সব খরচ রাষ্ট্র বহন করছে।
আহতদের সার্বিক চিকিৎসায় স্বাস্থ্য বিষয়ক উপকমিটি গঠন করা হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিভিন্ন জায়গায় স্টুডেন্টের নাম করে হোক, সমন্বয়ক সমন্বয়কের নাম করে হোক, বিভিন্ন জন আসলে এসে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যেটা আসলে ইনফেকশনের সম্ভাবনা ক্রিয়েট করছে। সেই জায়গা থেকে আমরা স্বাস্থ্য বিষয়ক একটি উপকমিটি করেছি যেটা সরাসরি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করবে এবং আজকে থেকে এই কাজটি শুরু হবে। এর আগে সকালে আহতদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আহত ও নিহতদের সব ধরনের আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব, এই সরকার সব করবে তাদের জন্য। এ সময় চিকিৎসায় কোনো গাফিলতি হচ্ছে না বলে আশ্বস্ত করেন চিকিৎসকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতা আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং নিহতদের পরিবারকে সহায়তার জন্য একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন পরিবেশ, বন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে নারী নেতাদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ত্বরান্বিত করতে সরকারি পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে ৩০ জনের মতো নারী নেত্রী অংশ নেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ নারী সমন্বয়ক উপস্থিত ছিলেন। এছাড়া উপদেষ্টা নূরজাহান বেগম, ফরিদা আক্তার ও শারমিন এস মুর্শিদ অংশ নেন। তার মধ্যে মূল যেগুলো আমি সেগুলো বলছি। একটা হচ্ছে, প্রথম দাবিটাই উঠেছে যে এই যে গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সব কিছুর কাজই করা হবে। যেহেতু ফাউন্ডেশনটা করতে একটু সময় লাগছে, এখানে একটা দাবি উঠেছে যে ইন্টারিম একটা কিছু, অন্তর্বর্তীকালীন একটা কিছু ব্যবস্থা করে ফেলা হোক, যাতে অনেকে যারা চিকিৎসার টাকার প্রয়োজন আছে তারা তাড়াতাড়ি করে টাকাটা পেতে পারে। দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নগর প্রশাসন কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান। মঙ্গলবার বিকেলে গুলশানের নগর ভবনে দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় নগর প্রশাসন পরিচালনায় কোনো চ্যালেঞ্জ নেই উল্লেখ করে তিনি বলেন, সিটির সব সেবা অব্যাহত রাখতে প্রস্তুত প্রশাসন। এছাড়া ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলেও জানান এ প্রশাসক। ডেঙ্গু মোকাবেলায় আগের মতোই ক্রাশ প্রোগ্রাম চালানোর পাশাপাশি খালের জমি উদ্ধার করে সবুজায়ন কর্মসূচিরও বাস্তবায়নের আশ্বাস দেন। সরকারি নির্দেশনার আওতায় আমরা এই কাজগুলো করতে চাই। এর সাথে আমরা সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে, বিশেষ করে ছাত্র, তরুণ, যুবক, তাদেরকেও আমরা বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত করে আমাদের সেবার মান ক্রমাগতভাবে বৃদ্ধির দিকে আমরা মনোযোগী হব। গতকালও মন্ত্রণালয় থেকে আমরা কিছু নির্দেশনা পেয়েছি। এগুলো স্বয়ংক্রিয়ভাবেই এক ধরনের রিভিউ এবং জবাবদিহিতার ভিতর আসবে, সঙ্গতভাবেই আসবে। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার বহর। প্রথমবার আসামি হলেন রেহানা, পুতুল ও জয়। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর। 5 দিনের রিমান্ডে সাবেক উপমন্ত্রী জয়। হাসিনাকে আশ্রয় দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ভারত, অভিযোগ মির্জা ফখরুলের। স্বাধীনতা নস্যাতে তৎপর অপশক্তি, বললেন তারেক। এবং পরীক্ষার্থীদের দাবির মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল করল সরকার। ফলাফল নির্ধারণের পদ্ধতি জানানো হবে পরে।